হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি বাই চান্স। তো আজকের এই ভিডিওটিতে ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড এই চ্যাপ্টারটি ডিসকাশন করব, এবং যতটা ডিসকাশন হবে তারপরে তোমরা ততটি এনসিইআরটির একবারটি পড়ে নেবে, রিড করে নেবে, দেখবে ততটা তৈরি হয়ে গিয়েছে। তো শুরু করা যাক। তো প্রথমেই চ্যাপ্টারটির শুরুতে আর্নেস্ট মেয়ারের কথা বলা রয়েছে। ঠিক আছে, তিনি ছিলেন জার্মান বোটানিস্ট হু হ্যাজ বিন কল্ড দ্য ডারউইন অফ দ্য 20th সেঞ্চুরি। ঠিক আছে, তো এটা কোশ্চেন আছে, ডার্উইন অফ 20th সেঞ্চুরি কাকে বলা হয়? তো আর্নেস্ট মেয়ারকে বলা হয়, এটা মনে রাখতে হবে। তারপরে শুরু করা যাক, হোয়াট ইজ লিভিং চ্যাপ্টারে আসা যাক। তো এই টপিকটি শুরু করছি। প্রথমে বলা আছে ডেফিনেশন অফ লাইফ। লাইফের ডেফিনেশন কি? তো দেখে নাও, লাইফ ইজ এ ইউনিক অ্যান্ড কমপ্লেক্স অর্গানাইজেশন অফ মলিকিউলস দ্যাট এক্সপ্রেস ইটসেলফ থ্রু কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে, তার মানে কি বোঝানো হয়েছে, যে আমরা কোনো স্টিমুলেশন, এক্সটার্নাল স্টিমুলেশনের উপরে যে আমরা সাড়া দিই, সেটা কি কারণে দিই? আমাদের বডিতে যে কেমিক্যাল রিয়াকশন গুলো চলে, কেমিক্যাল রিয়াকশন মানে এখানে বোঝানো হয়েছে যে হরমোনস, আমাদের বডিতে যে হরমোনস এর কাজ চলে, তার ফলে তো আমরা সেটাতে এক্সপ্রেস করি বা সেটাতে সাড়া দিই। হলো, এবারে কি ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং, লিভিং অর্গানিজমস, যে এই পাঁচটা বিষয়ের উপর বোঝানো যায়। যেটা হচ্ছে প্রথমে গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, অ্যাবিলিটি টু সেন্স অ্যান্ড রেসপন্ড টু স্টিমুলাই মানে কনসিয়াসনেস, সেলুলার অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই পাঁচটি টপিক ভালো করে বলে দিচ্ছি। প্রথমে আসা যাক গ্রোথ নিয়ে। ঠিক আছে, গ্রোথে কি বলে রয়েছে, ইনক্রিজ ইন মাস অ্যান্ড নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ইজ কল্ড গ্রোথ। ঠিক আছে, মাসের ইনক্রিমেন্ট বা নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ইনক্রিমেন্ট হচ্ছে মানে আমরা বুঝবো সেখানে গ্রোথ হচ্ছে। ঠিক আছে, এখানে প্রথমে বলে দিই যে গ্রোথ কিন্তু দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এক্সট্রিনসিক, আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক গ্রোথ। ইন্ট্রিনসিক গ্রোথটাকে অ্যাকচুয়ালি রিয়েল গ্রোথ বলা যেতে পারে। ঠিক আছে, তো এক্সট্রিনসিক গ্রোথ মানে কি? এক্সট্রিনসিক বলতে প্রথমে ধরো কোনো একটা জায়গাতে, মানে এরকম ছোট পাহাড়ের মতো ছিল, এবং আস্তে আস্তে ধরো সেইটা বড় হয়ে মানে বিশাল আকৃতির পাহাড়ে হয়েছে, পাহাড়ে পরিণত হয়েছে। সেটা কি কারণে? তার মধ্যে যে ডিপোজিশন হয়েছে নানা রকমের ধুলো বালি, মানে ক্রমান্বয়ে আস্তে আস্তে সেখানে পাথর টাথর সমস্ত জমা হয়ে সেটা যে বড় হচ্ছে, সেটা হচ্ছে তার মানে কি বাইরের দিক থেকে যে কোনো কিছু জমা হওয়ার ফলে যে গ্রোথ হচ্ছে, সেটা বলা হচ্ছে এক্সট্রিনসিক গ্রোথ। ঠিক আছে, এবার আসা যাক ইন্ট্রিনসিক গ্রোথ। ইন্ট্রিনসিক গ্রোথ মানে যেটা ধরো তোমার বা আমার বা কোনো হিউম্যান বা কোনো পশুর মধ্যে যে গ্রোথ হচ্ছে, মানে যেটা ভিতর থেকে অ্যাকচুয়ালি, যে খাবার দাবার খাচ্ছে সে মোটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক গ্রোথ। ঠিক আছে, তো ঠিক আছে, তো তারপরে বলে দিই, আর একটু আসছি ওটার ব্যাপারে। তো তারপরে পয়েন্ট কি আছে, প্ল্যান্ট শো গ্রোথ বাই সেল ডিভিশন এন্ড সেল ডিভিশন থ্রু আউট দ্য লাইফ। তো প্ল্যান্টের গ্রোথ থ্রু আউট দ্য লাইফ সেল ডিভিশনের ফলেই হয়। ঠিক আছে, তো অ্যানিমেল শো গ্রোথ আপ টু সার্টেন এজ, একটা নির্দিষ্ট এজ পর্যন্ত আমরা গ্রোথ দেখাই, তারপরে দেখবে আমাদের কেউ হাইটে বাড়ে না, কিন্তু আমরা মানে মোটা বা রোগা হতে পারি, সেটা আলাদা কথা। ঠিক আছে, তারপরে ইউনিসেলুলার অর্গানিজমস গ্রো বাই সেল ডিভিশন, ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ ফ্রম রিপ্রোডাকশন। ঠিক আছে, মানে এখানে কি ইউনিসেলুলার অর্গানিজম সেল ডিভিশনের দ্বারা গ্রোথ দেখা যায়। ঠিক আছে, তো এখানে বলে দিই ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে গ্রোথ কেমন হয়। ঠিক আছে, একটা হচ্ছে মাল্টি সেলুলার। মাল্টি সেলুলার মানে কি? মাল্টি সেলুলার মানে এদের সেল সেল রয়েছে, তো এদের ক্ষেত্রে কি হবে, সেলের পরিমাণ দিনের পর দিন বাড়ি যাবে, তো তারপরে গ্রোথ দেখা যাবে। ঠিক আছে, আর ইউনিসেলুলারের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, ওদের তো একটাই সেল, তাদের তো আর মাল্টি সেলুলার মতো গ্রোথ মানে সেল নাম্বার বাড়াতে পারবে না। তো তাদের ক্ষেত্রে কি হয়, তারা রিপ্রোডিউস করে, রিপ্রোডিউস করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, তো এইটাও এখানে গ্রোথ বলা যেতে পারে, মানে বলা হয়। ঠিক আছে, তো এনসিইআরটিতে একটা লাইন আছে, এখানে লিখে দিচ্ছি, যে ফর ফর ইউনিসেলুলার অর্গানিজম, reproduction is synonyms of growth. লিখে দিচ্ছি, is synonyms of growth। তার মানে কি, এদের রিপ্রোডাকশনের দ্বারাই গ্রোথ দেখা যায়। ঠিক আছে, তার মানে দেখো এদের যেহেতু প্রথমেই যে বলেছিলাম গ্রোথ দু ধরনের, এক্সট্রিনসিক আর একটা ইন্ট্রিনসিক। ঠিক আছে, তো এটা কি ইন্ডিকেট করছে, পুরো যে গ্রোথ এই টার্মটা কি ইন্ডিকেট করছে যে এটা লিভিং এর ক্ষেত্রে দেখা যায়? যেমন পাহাড় তো এখানে নন লিভিং একটা
বস্তু, ঠিক আছে। তো এক্ষেত্রে তো তাহলে বলা যেতে পারে যে গ্রোথ যদি মানে আহ, মানে ডিফাইনিং ক্যারেক্টার হয়, তাহলে তো পাহাড় তো তাহলে তো লিভিং হতে হতো, তার মানে গ্রোথকে কিন্তু আমরা ডিফাইনিং ক্যারেক্টার বলবো না। তো এটা হচ্ছে গ্রোথ হচ্ছে, নীলকালিতে লিখে দিই, এটা হচ্ছে নন ডিফাইনিং অফ লিভিং, তার মানে এটা লিভিং কে ইন্ডিকেট করতে পারছে না। হ্যাঁ, যদি বলা হয় ইন্ট্রিনসিক গ্রোথ, মানে স্পেসিফিক ভাবে বলে দেয়, তখন এটাকে ডিফাইনিং বলা যাবে, মানে ডিফাইনিং ক্যারেক্টার অফ গ্রোথ হলো। এবারে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন কি? তো প্রথমে রিপ্রোডাকশন ইজ দ্য ফরমেশন অফ নিউ ইন্ডিভিজুয়াল ফ্রম প্রি এক্সিস্টিং ওয়ান্স, ঠিক আছে। তো মোডস অফ রিপ্রোডাকশন হচ্ছে সেক্সুয়াল আর সেক্সুয়াল, দু ধরনের হয়, ঠিক আছে। এবারে ইউনিসেলুলার অর্গানিজম রিপ্রোডিউস বাই ফিশন অর বার্ডিং। দেখো ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে বলেছিলাম এরা রিপ্রোডাকশনের দ্বারাই গ্রোথ দেখায়, ঠিক আছে। হ্যাঁ, তবে একটা কোশ্চেন যেটা এসে যায়, মানে যে রিপ্রোডাকশনকে মানে আমরা বলতে পারবো না, মানে এটাও কিন্তু বলে দিচ্ছি প্রথমে, এটাও কিন্তু নন ডিফাইনিং, ঠিক আছে। এটা নন ডিফাইনিং ক্যারেক্টার অফ গ্রোথ, মানে এটা মানে পুরোপুরি মানে ইনক্লুসিভ ক্যারেক্টার নয় যে মানে কোনো গ্রোথ নয়, অ্যাকচুয়ালি লিভিং। তো এটা ইনক্লুসিভ ক্যারেক্টার নয় যে কোনো একটা মানে কেউ যে লিভিং সেটা রিপ্রোডাকশন হচ্ছে মানে সে লিভিং, এই কথাটি কিন্তু ঠিক নয়। কারণ 4 নম্বর যে পয়েন্টটি সেটা, যে সাম লিভিং অর্গানিজম যেমন হচ্ছে মিউলস, স্টিরাইল ওয়ার্কার হানি বিজ যেগুলো রয়েছে, এগুলো কিন্তু রিপ্রোডিউস করতে পারে না, কিন্তু তারা তো লিভিং। তার মানে এক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু উম, বোঝাচ্ছে যে রিপ্রোডাকশন হচ্ছে মানে সেটা লিভিং কি নন লিভিং আমরা বুঝতে পারবো না, তাহলে এটা কি হচ্ছে নন ডিফাইনিং ক্যারেক্টার হলো। আর একটা কথা এনসিইআরটি তে লেখা রয়েছে, দেখবে যে এখানে লিখে দিচ্ছি, ইন মেজরিটি অফ in majority of the higher plant majority of the higher plant and animals, মানে এদের ক্ষেত্রে কি হয় না, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। লিখে দিই, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, ঠিক আছে। তো এই লাইনটি মনে রাখবে। এরপরে আসি মেটাবলিজম, ঠিক আছে। এই টপিকটি প্রথমে কি বলা রয়েছে, the sum total of all chemical reaction occurring in a living organism। তো এটা মেটাবলিজমের ডেফিনেশন, ঠিক আছে। তো দুই মানে সাম টোটাল বলতে একটা হচ্ছে অ্যানাবলিজম প্লাস ক্যাটাবলিজম, এই দুটোকে একসঙ্গে মিলে মেটাবলিজম বলা হয়। তো অ্যানাবলিজম মানে লেখা আছে সিনথেসিস অফ মলিকিউল ফর গ্রোথ অ্যান্ড রিপেয়ার, ঠিক আছে। মানে অ্যানাবলিজম মানে অ্যাকচুয়ালি গড়া, মানে কোনো কিছু আমাদের বডিতে তৈরি হচ্ছে সেটা। আর ক্যাটাবলিজম মানে ব্রেকডাউন, সেই মলিকিউলস ভেঙে এনার্জি তৈরি হওয়া, বলে যে ক্যাটাবলিজম মানে কোনো কিছু ভাঙন ঘটছে, ঠিক আছে। এই দুটোকে একসঙ্গে মিলে মেটাবলিজম বলা হয়। এবং মেটাবলিজম ইজ এ ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস, এটা বলে দেওয়া রয়েছে। তার মানে এটাকে কিন্তু বলে দিচ্ছি ডিফাইনিং প্রপার্টি বলা হয় কেন, কারণ কোনো একটা লিভিং, ডিফ লিখে দিচ্ছি মানে ডিফাইনিং প্রপার্টি, ঠিক আছে। কোনো একটা লিভিং অর্গানিজমস এর মধ্যেই কিন্তু মেটাবলিজম হয়, কোনো মানে নন লিভিং কোনো অবজেক্টস এর মধ্যে কোনো কিন্তু কোনোদিনও কিন্তু তার মধ্যে কোনো রিয়াকশন ভিতরে চলতে থাকে না, ঠিক আছে। এটা আমরা সবাই জানি। তাই মেটাবলিজম কিন্তু বলা হয় এটা হচ্ছে ডিফাইনিং ক্যারেক্টার, ঠিক আছে, গ্রোথের। হ্যাঁ, তবে আরেকটা একটা জিনিস বলা আছে, যদি মানে আমরা তো ল্যাবে যখন কোনো কাজ হয় তখন মানে ধরো টেস্ট টিউব বেবি, টেস্ট টিউবের মধ্যে যখন কোনো বাচ্চা উৎপাদন করা হয়, তো টেস্ট টিউব বেবি পদ্ধতিতে, তো ওর মধ্যেও তো ওই মানে ওর মধ্যে এমন কিছু দেওয়া হয় যার ফলে ভিতরে তো মানে মেটাবলিজম চলে, মানে রিয়াকশন চলে, তার নয়তো তো সেটা লিভিং কোনো কিছু তৈরি করতে পারবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে এইটাতে এনসিইআরটি তে লেখা আছে যে মানে এইগুলো কিন্তু মানে এই টেস্ট টিউব বেবি বলো, এইসব নানা রকম এই রিয়াকশন গুলো বলো, এইগুলো কিন্তু একটা লিভিং রিয়াকশন, লিভিং তো নয় কিন্তু লিভিং রিয়াকশন। সেটা পরে একটা লিভিং বস্তুকে জন্ম দিচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা লিভিং রিয়াকশন বলা হয়। আর মেটাবলিজমকে কিন্তু বলা হয় ডিফাইনিং ক্যারেক্টার, ডিফাইনিং ক্যারেক্টার, ঠিক আছে। এরপরে সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশনে কি বলা রয়েছে, অল লিভিং অর্গানিজমস আর মেড আপ অফ সেল। সমস্ত লিভিং অর্গানিজম সেল দ্বারা গঠিত, সেল একটা থাকতেই হবে, মানে কি বলা রয়েছে যে সেল মানে একটা বেসিক ফর্ম, যে কোনো কিছু লিভিং যে
তার একটা বেসিক ফর্ম সেল, ঠিক আছে। তো কি বলেছে, সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, ঠিক আছে। এবং প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেলুলার অর্গানিজম মানে বাধ্য। তার মানে কি বলা হয়েছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে সেল থাকলে সেটা লিভিং, তার মানে সেলুলার অর্গানাইজেশন হচ্ছে, আমরা বলতে পারি এটা একটা ডিফাইনিং ক্যারেক্টার অফ গ্রোথ। এটা হচ্ছে ডিফাইনিং ক্যারেক্টার, ঠিক আছে। তো এটা ডিফাইনিং ক্যারেক্টার হলো। এবার কনসিয়াসনেস, কনসিয়াসনেস কি, কনসিয়াসনেস হলো অ্যাবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট অ্যান্ড রেসপন্ড টু স্টিমুলাই, মানে যে আমরা আমাদের মধ্যে কেউ ধরো তোমাকে ছুঁয়ে দিল বা কেউ তোমাকে চিমটি কেটে দিল, তারপরে তুমি যে তার প্রতি যে রেসপন্ড করলে, সেটা তোমার কনসিয়াসনেস, ঠিক আছে। তো কনসিয়াসনেস কিন্তু লিভিং বলে সেটা কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে কোনো কেউ যদি লিভিং হয় তো সে হচ্ছে যে তার মধ্যে তার কনসিয়াসনেস আছে, ঠিক আছে, মানে কনসিয়াসনেস থাকলে সে লিভিং, ঠিক আছে। প্ল্যান্ট রেসপন্ড টু লাইট, প্ল্যান্টের মধ্যেও কিন্তু কনসিয়াসনেস রয়েছে, তাই তো রেসপন্ড টু লাইট, ওয়াটার এন্ড গ্র্যাভিটি, টাচ, লাইটের দ্বারা খাবার তৈরি করছে, ঠিক আছে, ওয়াটারের দ্বারা, এসব, ঠিক আছে। এবার হিউম্যান শো হাইয়েস্ট লেভেল অফ কনসিয়াসনেস, যেটাকে বলেছে সেলফ কনসিয়াসনেস। এটা একটা আলাদা জিনিস, আলাদা জিনিস বলতে একই। সেলফ কনসিয়াসনেস এর ব্যাপারটা কি, যেটা শুধুমাত্র হিউম্যানস এর ক্ষেত্রে দেখা যায়। কেন, ধরো উম কোন একটা হিউম্যানস, ঠিক আছে, হিউম্যানস এর ক্ষেত্রে, আর একটা ধরো কোনো ছাগল, কুকুর, ভেড়া, মানে অন্য সমস্ত অ্যানিমেলস, আদার অ্যানিমেলস, ঠিক আছে। এদের ক্ষেত্রে কি হয়, হিউম্যানস এর ক্ষেত্রে কি হচ্ছে প্রথমে বল দিই। হিউম্যানস এর ধরো তুমি একটা ছেঁড়া জামা পরেছো, ঠিক আছে। তো কি হবে, আহ, তোমার একটা কনসিয়াসনেস একটা ভিতর থেকে আছে যে আমি ছেঁড়া জামা পরেছি, ছেঁড়া জামাটা পরে আমি কোথাও বেড়াবো না, আমি ভালো জামা পরে বেরোবো, ঠিক আছে। তো সেই ব্যাপারটাকে আমরা সেলফ কনসিয়াসনেস বলি। তো এদের ক্ষেত্রে, হিউম্যানস এর ক্ষেত্রে সেলফ কনসিয়াসনেসটা দেখা যায়, ঠিক আছে। আর অন্যান্য যে সমস্ত অ্যানিমালস রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু সেলফ কনসিয়াসনেস থাকে না, এদের ক্ষেত্রে শুধুমাত্র কনসিয়াসনেস। ধরো যেমন কোনো কুকুর রাস্তায় বেড়াচ্ছে, তার গায়ে যদি কাদা লেগে থাকে, তো সে কি বলবে, কাদাটা ধুয়ে তারপরে বেরোবো, নয়তো আমাকে লোক দেখে বলবে আমি নোংরা। তো তাদের মধ্যে সেলফ কনসিয়াসনেস নেই, ঠিক আছে। এদের মধ্যে সেলফ কনসিয়াস ব্যাপারটা, এই ব্যাপারটা একদম থাকে না, ঠিক আছে, বোঝা গেল। আর একটা কি, কনসিয়াসনেস ইজ এ ডিফাইনিং ফিচার অফ গ্রোথ, এই তো গ্রোথ লিখতে হতো, ঠিক আছে। তাহলে কি বোঝানো হচ্ছে, কনসিয়াসনেস কে কিন্তু, এটা কিন্তু আমরা ডিফাইনিং ক্যারেক্টার বলি, এটা আমরা ডিফাইনিং ক্যারেক্টার বলবো। কিন্তু এই যে এই টার্মটা সেলফ কনসিয়াসনেস, এইটা কিন্তু ডিফাইনিং ক্যারেক্টার নয়, এটা নন ডিফাইনিং ক্যারেক্টার, মানে নন ডিফাইনিং প্রপার্টি। তার মানে বোঝা গেল কোনগুলো ডিফাইনিং ক্যারেক্টার, কোনটা নন ডিফাইনিং ক্যারেক্টার হলো। তো এবার একটু ডিফাইনিং ক্যারেক্টার এবং নন ডিফাইনিং ক্যারেক্টার এগুলো একবার একটু ভালো করে আলাদা করে বলে দিই। তো ডিফাইনিং ক্যারেক্টারের মধ্যে প্রথমে কি রয়েছে, প্রথমে হচ্ছে ধরো সেলুলার অর্গানাইজেশন, ঠিক আছে, সেল অর্গানাইজেশন ডিফাইনিং ক্যারেক্টার অফ গ্রোথ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মেটাবলিজম, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ইন্ট্রিনসিক গ্রোথ, পুরো মানে নর্মাল গ্রোথ না, ইন্ট্রিনসিক গ্রোথ, যেটা ভিতর থেকে যেটা হচ্ছে, সেটা কিন্তু মানে আমরা বলতে পারি ডিফাইনিং ক্যারেক্টার, ঠিক আছে, ইন্ট্রিনসিক গ্রোথ। আর 4 নম্বর হচ্ছে কনসিয়াসনেস, ঠিক আছে, কনসিয়াসনেস হচ্ছে ডিফাইনিং ক্যারেক্টার। এবার নন ডিফাইনিং ক্যারেক্টার, মানে যেগুলো ডিফাইন করছে না যে সেটা গ্রোথ, গ্রোথ হচ্ছে মানে সরি লিভিং, ঠিক আছে। প্রথমে 1 নম্বর হচ্ছে নন ডিফাইনিং এর মধ্যে পড়ছে রিপ্রোডাকশন, ঠিক আছে। 2 নম্বরের মধ্যে পড়ছে গ্রোথ, গ্রোথ কিন্তু মানে ব্র্যাকেটে লিখে দেওয়া ভালো যে এক্সট্রিনজিক, মানে তোমার এক্সট্রিনজিক বলুক বা নর্মাল গ্রোথ বলুক, ঠিক আছে। তো দুটোর ক্ষেত্রে কিন্তু মানে আমরা বলবো যে এটা নন ডিফাইনিং ক্যারেক্টার, ঠিক আছে। তো 3 নম্বর হচ্ছে সেলফ কনসিয়াসনেস। তো সেলফ কনসিয়াসনেস, এই ব্যাপারটা হচ্ছে মানে এই ব্যাপারটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে নন ডিফাইনিং ক্যারেক্টার, ঠিক আছে। এরপরে তোমাদের যেটা হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং ওয়ার্ল্ড, এই টপিকটি, ঠিক আছে। তো এখানে কি বলা রয়েছে যে পয়েন্টস গুলো প্রথমে বলে দিই ঝটপট করে, যেটা হচ্ছে ওখানে লেখা আছে দেখবে,
এই জায়গাটিতে, দেয়ার ইজ এ ভাস্ট ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস অন আর্থ, ঠিক আছে। মোর দেন 1.7 টু 1.8 মিলিয়ন স্পিসিস ডেসক্রাইব সো ফার, মানে মানে 1.7 টু 1.8, এইটা মানে আমাদের এনসিইআরটি টেক্সট বুক অনুযায়ী এইটা রয়েছে যে এতগুলো স্পিসিস, এত মিলিয়ন স্পিসিস রয়েছে, ঠিক আছে। এবার কি, মিলিয়নস অফ স্পিসিস আর ইয়েট টু বি ডিসকভার্ড অ্যান্ড ডিসক্রাইব, মানে আরো কিছু বাকি রয়েছে সেটাই বলা রয়েছে। হুম। এরপরে কি, সিস্টেমেটিক্স অ্যান্ড ট্যাক্সোনমি হেল্প ইন স্টাডিং ডাইভার্সিটি। এবার আমরা যে ডাইভার্সিটি বুঝবো তার জন্য তো মানে এতগুলো যে মানে স্পিসিস রয়েছে, 1.7 to 1.8 মিলিয়ন, কত স্পিসিস রয়েছে, এবার তাদের তো একটা নির্দিষ্ট নির্দিষ্ট স্পেসিফিক, তাদেরকে স্পেসিফাই করতে হবে। তার জন্য তো আমাদেরকে তাদেরকে কোনো নোমেনক্লেচার একটা আনতে হবে, যে তাদেরকে আলাদা নাম দিতে হবে, তার স্পিসিস অনুযায়ী একই গ্রুপের মধ্যে ফেলতে হবে, ঠিক আছে। তো সেটা, তার জন্য বাইনোমিয়াল নোমেনক্লেচার আছে, বাইনোমিয়াল নোমেনক্লেচার আমরা বলছি, ঠিক আছে। তারপরে দেখো, প্ল্যান্ট নোমেনক্লেচার আর প্রোভাইডেড ইন ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, আইসিবিএন। তো এটার ফুল ফর্মটা এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আইসিবিএন এর ফুল ফর্ম, কোথায় অফ রয়েছে কোথায় ফর রয়েছে সেটা দেখতে হবে। যেমন আইসিজেডএন, যেটা অ্যানিমালের ট্যাক্সোনমির ক্ষেত্রে যেটা রয়েছে, ইন্টারন্যাশনাল কোড অফ, এখানে অফ রয়েছে, অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে। এরপরে আসছে বাইনোমিয়াল নোমেনক্লেচার, ঠিক আছে। তো তার রুলস গুলো প্রথমে বলে দিই, বাইনোমিয়াল নোমেনক্লেচার, নোমেনক্লেচার ব্যাপারটা কি। তো ক্যারোলাস লিনিয়াস বাইনোমিয়াল নোমেনক্লেচার দিয়েছিলেন, ঠিক আছে। তো বাইনোমিয়াল মানে দুটো ফর্ম, দুটো, বাই কথাটির অর্থ দুটো জিনিস, মানে একটা হচ্ছে জেনাস, একটা স্পিসিস। তো প্রথমে ধরো একটা এক্সাম্পল লিখে দিচ্ছি, ম্যাঙ্গো মানে আমের ক্ষেত্রে, ধরো আমের আমের বিজ্ঞানসম্মত নাম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে। তো ভালো করে লিখে দিই, ম্যাঙ্গিফেরা, মানে এটা আমি নিচে লিখছি কিন্তু অ্যাকচুয়ালি নিচে লেখা হয় না, এখানে জায়গা নেই বলে, ইন্ডিকা, আর এখানে ছোট্ট করে লিন লিখে দিতে হয়, তো সেটা বলে দিচ্ছি। তো তার রুলস গুলো প্রথমে বলে দিই, যেটা হচ্ছে প্রথম রুলস, ঠিক আছে। হ্যাঁ, তার আগে বলে দিই, এই যে ম্যাঙ্গিফেরা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে এই যে ম্যাঙ্গিফেরা, এই টার্মটা কিন্তু বলা হচ্ছে স্পিসিস, সরি, জেনাস, ঠিক আছে। আর ইন্ডিকা এই টার্মটাকে বলেছে স্পিসিস বা স্পেসিফিক এপিথেট, ঠিক আছে। স্পিসিস বা স্পেসিফিক এপিথেট এটা বলা হয়, ঠিক আছে। তো প্রথমে রুলস গুলো বলে দিই। তো প্রথমে কি বলা রয়েছে, বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন, ঠিক আছে। এই বায়োলজিক্যাল নেমস হচ্ছে ল্যাটিনে লেখা হয়, অ্যান্ড ল্যাটিনে, ঠিক আছে। এবং যখন লেখা হয় রিটেন ইন ইটালিক্স, ইটালিক্সে লেখা হয়। দে আর ল্যাটিনাইজড অ্যান্ড ডিরাইভ ফ্রম ল্যাটিন ইরেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন, মানে অরিজিনের উপর ডিপেন্ড করছে না যে অরিজিনটার জন্য এটা ল্যাটিন করেছে তার জন্য নয়, ঠিক আছে। এবার 2 নম্বর পয়েন্ট যেটা, দ্য ফার্স্ট ওয়ার্ড ইন বায়োলজিক্যাল নেম আর রিপ্রেজেন্ট জেনাস, এই তো প্রথম যে ওয়ার্ড ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে, ম্যাঙ্গিফেরাটা জেনাসকে বোঝাতে চাইছে, ঠিক আছে। while the second component denotes specific epithet বা species, এই ইন্ডিকা এই টার্মটা কিন্তু স্পিসিস বা স্পেসিফিক এপিথেট এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এবার কি 3 নম্বর রুলস, both the word in a biological name when handwritten are separately underlined, ঠিক আছে। যখন আমরা লিখবো, যদি আমরা হ্যান্ড রিটেন করি, তখন আমরা কিন্তু নিচে আন্ডারলাইন করব, ঠিক আছে, যদি আমরা হ্যান্ড রিটেন সেটা হয়ে থাকে, ঠিক আছে। আর আর প্রিন্টেড ইন ইটা, যদি এটা যদি প্রিন্ট করা হয় সেটা কিন্তু ইটালিক্স ফর্মে থাকবে, টু ইন্ডিকেট দেয়ার ল্যাটিন অরিজিন, সেটা তাদের ল্যাটিন অরিজিনটাকে সেটা ডিনোট করবে, ঠিক আছে। এবার 4 নম্বর পয়েন্ট, দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জিনাস স্টার্টস উইথ দ্য ক্যাপিটাল লেটার। এই যে দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে এমটা কিন্তু ক্যাপিটালে শুরু করেছে, যে জিনাসের ক্ষেত্রে জিনাসের যে ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে। এবং স্পেসিফিক এপিথেট যখন লেখা হবে, সেইটা কিন্তু ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটালে করা চলবে না, দেখো ইন্ডিকার আইটা কিন্তু স্মল এ লিখেছি, সেটা স্মল লেটার করতে হবে। ইট ক্যান বি ইলাস্ট্রেটেড উইথ দ্য এক্সাম্পল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানেই দেওয়া রয়েছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ইন্ডিকা, ঠিক আছে। এর পাশে ছোট্ট করে লিন লিখে দিতে হয়, সেটা হচ্ছে রুলস এর মধ্যেই আছে। তো যিনি এই নামটি দিয়েছেন তার পাশে নিচে এখানে লিন, যেমন লিনিয়াস ম্যাঙ্গিফেরা ইন্ডিকা দিয়েছেন, তো তার নিচে সাইডে লিন এলআইএন লিখে দিতে হয়। তো হলো আজকের এতটাই। তো পরবর্তী ভিডিওতে বাকি টপিক গুলো আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য।